আজ আপিসে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। ধর্মতলার মোড়ে পৌঁছে দেখলাম হাত ঘড়িতে বাজে 4:15। বাড়ি যেতে আর ইচ্ছা করলো না, তাই তারানাথের বাড়ির দিকেই পা বাড়ালাম। তারানাথের বাড়িতে পৌঁছে কড়া নাড়তে গিয়ে দেখলাম দরজা খোলাই আছে। একটু ইতস্তত করে ভেজানো দরজা খুলে ভেতরে প্রবেশ করলাম। কানে হালকা কথাবার্তার আওয়াজ আসতে লাগলো। ভাবলাম হয়তো তারানাথের কোনো মক্কেল এসেছে। শঙ্কাজনিত চোখে ভেতরের ঘরে প্রবেশ করে দেখি কিশোরী সেন আমার আগেই এসে গল্প জুড়ে দিয়েছে। বেশ একটু রাগ হলো। আমি বললাম, কি ব্যাপার, আজকে আমাকে ছাড়াই আসর জমে উঠেছে নাকি? তারানাথ বললেন, আরে এসো এসো, এক্ষুনি তোমার কথাই হচ্ছিল। অবাক হয়ে বললাম, আমার কথা? তা কি কথা হচ্ছিল শুনি? আসলে তোমরা দুজন মানিকজোর একসাথে না এলে আমার গল্পের মেজাজ ঠিক আসে না। গল্পের আসরে শ্রোতারও একটা বিশেষ ভূমিকা আছে জানো তো। মনের মতো শ্রোতা না পেলে গল্পের মেজাজটা কেমন হয়ে যায়। এ কথা ঠিক যে আমরা তারানাথের একনিষ্ঠ শ্রোতা। শুধুমাত্র আড্ডা নয়, গল্পের লোভেই যে আমরা এখানে আসি সেটা তারানাথ বেশ ভালোই জানেন। তাই বললাম, বেশ তো, এসেই যখন পড়েছি তাহলে একটা গল্প হোক। তারানাথ স্বভাবতই খুশি হয়ে বললেন, আরে বসো, আগে জমিয়ে বসো, কি খাবে বলো। পরক্ষণেই ভেতরের ঘরের দিকে তাকিয়ে ডাকলেন, চারি, চারিমা। প্রায় সঙ্গে সঙ্গে তারানাথের মেয়ে চারি এসে উপস্থিত হলো। তাকে উদ্দেশ্য করে তারানাথ বললেন, যা তেল নুন লঙ্কা দিয়ে মুড়ি মেখে নিয়ে আয়, আর একটু পরে চা দিয়ে যাস। চারি এক গাল হেসে মাথা নেড়ে ভেতরে চলে গেল। অল্পক্ষণ পরই একটা বড় গামলায় করে মুড়ি নিয়ে এলো, জব জবে করে তেলে ভিজিয়ে। বেশ খিদে পেয়েছিল, বাক্য ব্যয় না করে মুড়িতে মনোসংযোগ করলাম। একটু পরে চাও এলো। চা শেষ করে তারানাথের প্রিয় সিগারেট পাসিং শোয়ের প্যাকেটটা বার করলাম। তিনজনে তিনটে সিগারেট ধরালাম। তারানাথ একটা ভরপুর পরিতৃপ্তির টান টানল। লক্ষ্য করে দেখলাম আজ তাকে কেমন যেন লাগছে। অন্যদিনে যেমন একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাব থাকে, আজ যেন সেটা নেই। পরনের ধুতি এবং পাঞ্জাবি দুটোই একটু ময়লা গোছের। তাই থাকতে না পেরে বললাম, আজ এরকম ময়লা বেশ ধারণ করেছেন কেন? কিশোরী বলে উঠল, আরে এটাও তো একটা ছদ্মবেশ। আমার মনে হয় পাওনাদাররা খুব ঘন ঘন তাগাদা দিচ্ছে। হয়তো এইটা তাদের ভর্তি দেওয়ার জন্যই একটা নতুন পদ্ধতি। কিশোরী বরাবরই একটু ঠোঁট কাটা। প্রথম থেকেই দেখে আসছি তারানাথ তার কথাতে অল্পেতেই চটে যায়। আজও সেই নিয়মের ব্যতিক্রম হলো না। বেশ একটু রাগী রাগী ভাব নিয়ে তারানাথ বললেন, তুমি কি জানো হে আজকালকার ছোকরা, চারির শরীরটা কদিন যাবৎ ভালো যাচ্ছিল না, তাই আকাচা বস্ত্রই পরে বসে আছি। আমি তাড়াতাড়ি বলে উঠলাম, আরে ওর কথায় কিছু মনে করবেন না, ওর কাজই হচ্ছে ফোড়ন কাটা। তারানাথ চুপ করে গেলেন। তারপর আর একটা সিগারেট ধরিয়ে বললেন, না, আমি কিছু মনে করিনি। তোমরা তো আর জানো না কত বিচিত্র ঘটনা এই পৃথিবীর বুকে লুকিয়ে আছে। এমন অনেক ঘটনা আছে যার জন্য কোনো ব্যক্তিকে ঘোরতর নোংরা ও অসুচিপূর্ণভাবে দিন যাপন করতে হয়েছে। কিশোরী আবার বলে উঠল, কি বলছেন কি, এরকম আবার হয় নাকি? তারানাথ আর রাগ করলেন না। আর চোখে একবার কিশোরীর দিকে তাকিয়ে বললেন, অশুদ্ধ এবং অসুচিপূর্ণভাবে থাকতে গিয়ে কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল সেটা আমি জানি। সে বহুদিনের ঘটনা হে, হঠাৎ মনে পড়ে গেল। ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। বুঝলাম মনে মনে তারানাথের গল্প সাজানো হয়ে গেছে। একটা ভালো এবং চমকপ্রদ গল্পের আশায় দুজনেই চাতক পাখির ন্যায় তার দিকে তাকিয়ে রইলাম। তারানাথ বলতে শুরু করলেন, এ ঘটনা আমার জীবনের প্রথম দিকের কিছু পরের।
মাতু পাগলি এবং মধুসুন্দরী দেবী দুটো পর্বই তখন সমাপ্ত হয়ে গেছে। আমার অবশ্য বিয়েও হয়ে গিয়েছিল তারপর, কিন্তু ওই যে কথায় বলে না, স্বভাব যায় না মোলে, তাই আবারও একবার পথে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে পুরুলিয়ার রঘুনাথপুরে গিয়ে উপস্থিত হয়েছিলাম। সারাদিন পথে পথে ঘুরি, সন্ধ্যার সময় কোনো মন্দিরে বা গেরস্থের বাড়িতে আশ্রয় নিই। একদিন একটা চায়ের দোকানে বসে আছি, বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছিল। সারাটা দিন হেঁটে শরীরটা ক্লান্ত, চা খেতে বেশ আমেজ আসছিল। হঠাৎ পরিবেশটা কেমন গুমোট হয়ে গেল। আশেপাশে যেসব পাখপাখালির শব্দ হচ্ছিল সেটা থেমে গেল। চোখ তুলে দেখি বছর 30 কি 35-এর একটি যুবক দোকানে এসেছে চা খেতে। তাকে দেখেই আমার কেমন যেন লাগলো, মনে হলো একটা খুব বড় অশুভ শক্তি এর আশেপাশে ঘুরছে। যুবকটির পরনের ধুতি অন্তত পক্ষে 1 মাসের বাসি, অর্থাৎ এক টানা পরে থাকলে যা হয়, গায়ের ফতুয়ারও একই অবস্থা। মুখে অবিন্যস্ত চুলদাড়ি, গোফের অসংরক্ষিত চিহ্ন, কিন্তু মুখ দেখে বোঝা যায় ছেলেটি পাগল নয়। যুবকটি চা খেয়ে পয়সা না দিয়ে চলে গেল। ছেলেটির এই পাগল প্রায় দশা সম্পর্কে দোকানির কাছে জানতে চাইলে সে বলল, ও আমার বড়দা ছেলে, নাম রতিন। আগে ভালোই ছিল, স্থানীয় একটি স্কুলে শিক্ষকতাও করত। বছরখানেক আগে ওর বাবা মা নৌকা ডুবি হয়ে মারা যায়। এখন ও তার ছোট বোনকে নিয়ে ও পৈতৃক ভিটেতে বাস করে, কিন্তু মাস 2 হলো তার এই অবস্থা। কারণ জানতে চাইলে দোকানি বলল, কি জানি বাপু, সারাদিন নাকি পুজো বাচ্চা নিয়ে থাকে, কিন্তু তার পুজোর কেমন ধরন সেইটা কেউ বুঝতে পারে না। কারণ সাধারণত লোকে শুদ্ধ বেশে পুজো আচ্চা করে, কিন্তু আজ প্রায় 2 মাস হয়ে গেল কখনো পরিষ্কার পরিচ্ছন্ন তাকে দেখলামই না। আমি বেশি ভাবলাম না বিষয়টা নিয়ে, কারণ কত মানুষের কত উদ্ভট খেয়াল যে চাপে তার ঠিক নেই। এই যেমন আমি সংসার থাকতেও পথে পথে বেড়াতে বেরিয়েছি, এটাও কি কম পাগলামো? সন্ধ্যার দিকে গ্রামের একটি মন্দিরে উপস্থিত হলাম। মন্দির প্রাঙ্গণ অন্ধকার, কারোর সারা শব্দ নেই। ভাবলাম, এ কেমন হলো? সন্ধ্যাবেলায় একটা বাতিও কি কেউ দেয়নি? সম্বিত ফিরে পেলাম একটা অস্ফুট গোঙানিতে। আওয়াজটা খুব কাছ থেকেই আসছে। অন্ধকারে সামনে এগোতে গিয়ে পায়ে কিছু একটা ঠেকলো, একটা মানুষের দেহ। কাছে দেশলাই ছিল, কারণ আমি বিড়ি সেবন করতাম। একটা কাঠি জ্বালিয়ে সেই অল্প আলোতে দেখলাম একজন বৃদ্ধ ব্রাহ্মণ লোক চিত হয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তাকে ধরে উঠে বসালাম। জিজ্ঞেস করলাম, আপনি ঠিক আছেন তো? এবার সে ধীরে ধীরে আমাকে ধরে উঠে দাঁড়ালো, তারপর বলল, ধন্যবাদ বাবা, তোমার মঙ্গল হোক। কি হয়েছিল আপনার? আমি এই মন্দিরের পুরোহিত। রোজকার মতো আজও সন্ধ্যা আরতি করার জন্য আমি আসছিলাম, কিন্তু ধুতিতে পাটা জড়িয়ে হঠাৎ পড়ে যাই, তারপর মাথাটা ঘুরে যায়। তা তুমি কে বাবা? তোমাকে তো আগে এই গ্রামে কখনো দেখিনি। আমি সামান্য পথিক, আশ্রয়ের উদ্দেশ্যেই মন্দির প্রাঙ্গণে এসে হাজির হয়েছিলাম। তোমার পরিচয় মানে? বলে সে একটু কিন্তু কিন্তু করতে লাগলো। বুঝতে পেরে বললাম, চিন্তা নেই, আমিও ব্রাহ্মণ। শুনে বৃদ্ধটি যেন হাঁপ ছেড়ে বাঁচল। একেই বলে ভাগ্যের লীলা। পড়ে গিয়ে কোমরে আর মাথায় বড্ড ব্যথা পেয়েছি বাবা।
বুড়ো মানুষ, একা থাকি। তুমি এসেছো ভালোই হলো। আজ রাতটা না হয় আমার বাড়িতেই থাকো, আমি পাশেই থাকি। আমিও ঘাড় নেড়ে সম্মতি জানালাম। বৃদ্ধ সন্ধ্যা আরতি শুরু করলো। আমি মন্দিরের সিঁড়িতে বসে বসে দেখলাম। পূজা শেষ করে আমাকে প্রসাদ দিলেন। তারপর আমাকে সঙ্গে করে নিয়ে গেলেন তার বাড়িতে। বৃদ্ধের নাম হরেন ভট্টাচার্য। দুজনে মিলে বাতাসা দিয়ে মুড়ি খেতে খেতে গল্প হচ্ছিল। এই যেমন আমি কেন পথে পথে ঘুরি, কোথায় কোথায় ঘুরেছি, এই সব। বৃদ্ধ তার গ্রাম এবং তার জীবন সম্পর্কে গল্প শোনাচ্ছিলেন। এমন সময় একটি 17-18 বছর বয়সের যুবতী মেয়ে এসে উপস্থিত হলো। সামনেই লণ্ঠন জ্বলছিল। তার আলোয় দেখলাম মেয়েটি সুন্দরী, কিন্তু পরনের পরিচ্ছদ যথেষ্ট ময়লা। সে এসে উদ্বিগ্নভাবে বলল, হরেন জেঠু, তাড়াতাড়ি একবার চলুন, দাদা কেমন করছে? বৃদ্ধ তাড়াতাড়ি বলে উঠল, কি 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 হয়েছে ওর? জানি না, রোজকার মতো ঘরের দরজা বন্ধ করে রেখেছিল, বলল পুজো করছে। কিন্তু কিন্তু কিছুক্ষণ আগে হঠাৎ দরজা খুলে বেরিয়ে এলো। তার চেহারা দেখে আমি ভয় পেয়ে গেলাম। সারা গায়ে ঘাম, চোখ দুটো রক্তবর্ণ। আমাকে আমাকে দেখে কেমন দাঁত কিরমির করতে লাগলো। তাই তাই ভয়ে তোমার কাছে বলতে এলাম। আমার কোমরে বড্ড ব্যথা মা, তুই বরং একে একবার নিয়ে যা, আমি আস্তে আস্তে আসছি। তারপর আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আর একটা উপকার করে দাও। ওর নাম রমা। এই হতভাগা মেয়েটির সাথে একটু যাও। মা বাবা হারা ছেলে মেয়ে দুটো খুব কষ্টের দিন কাটাচ্ছে। মেয়েটি তখন করুণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। আমি তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বললাম, চলো। তাদের বাড়ি বেশি দূরে নয়, কিন্তু বাড়ির চৌকাঠে প্রবেশ করবার সঙ্গে সঙ্গে আমার শরীরের মধ্যে এমন একটা অস্বস্তির সৃষ্টি হলো, মনে হলো কোনো বাড়িতে নয়, যেন ঘোরতর অশুদ্ধ কোনো স্থানে উপস্থিত হয়েছি। দায় বাতি জ্বলছে ঠিকই, কিন্তু তাও আমার মনে হতে লাগলো আশেপাশের দেওয়াল এবং দরজা জানালাগুলো যেন নরকের এক একটা প্রেত, যেগুলো জানালা, দরজা আর দেওয়ালের ছদ্মবেশ ধারণ করে চুপচাপ বিশেষ কোনো মুহূর্তের অপেক্ষায় রয়েছে। মেয়েটি ততক্ষণে ছুটে বাড়ির মধ্যে প্রবেশ করেছে। অচিরেই তার একটি অস্ফুট আর্তনাদ কানে এলো। দাদা, কি হয়েছে তোর? চোখ খোল দাদা, দাদা। কাল বিলম্ব না করে বাড়ির ভেতর প্রবেশ করলাম। ভিতর ঘরে পৌঁছে দেখলাম মেঝের মধ্যে কাত হয়ে পড়ে আছে সেই ছেলেটি যাকে চায়ের দোকানে দেখেছিলাম। শরীরটা কেমন দুমড়ে মুচড়ে দলা পাকিয়ে পড়ে আছে, চোখ দুটো উল্টানো, মুখ দিয়ে গ্যাজলা বেরিয়ে ঠোঁটের পাশে ফেনা জমে আছে। আমি কাছে গিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, তাড়াতাড়ি জল নিয়ে এসো। মেয়েটি প্রায় সঙ্গে সঙ্গেই এক বালতি জল আর একটি ঘটি নিয়ে এলো। ঘটিতে করে জল নিয়ে ছেলেটির মুখে এবং মাথায় ঢালতে শুরু করলাম, যেন এক প্রকার তাকে স্নান করানো হচ্ছে। অল্প কিছুক্ষণ পরেই ছেলেটির জ্ঞান ফিরে এলো। ততক্ষণে সেই বৃদ্ধ এসে পৌঁছেছে। আরো মিনিট 10 পর ছেলেটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। পরক্ষণেই দেখলাম ছেলেটি তড়াক করে লাফিয়ে উঠে দাঁড়ালো। তারপর আমাদের দিকে হতবাকের মতো এক পলক তাকালো। তারপর পাগলের মতো নিজের মুখ, মাথা, পরনের ধুতি কোঁচা খুলে মুছতে শুরু করলো, আর তার সাথে বলতে থাকলো, কি হলো? হ্যাঁ, এটা আপনারা কি করলেন?
তার হাবভাব দেখে মনে হলো আমরা যেন ঘোরতর কোনো অপরাধ করে ফেলেছি। যেন জল নয়, তার গায়ে এমন কিছু দিয়ে ফেলেছি যার ফলে তার খুব ক্ষতি হয়ে গিয়েছে। পরক্ষণেই ছেলেটি পুনরায় একটি ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। মেয়েটি সেদিকে ছুটে গিয়ে অনেকবার তাকে ডাকলো, দাদা, দরজা খোল, এই দাদা, 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 কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ এলো না। দাদা। মেয়েটি ফিরে এসে আমাদের উদ্দেশ্যে বলল, সারাক্ষণ এইভাবেই দরজা বন্ধ করে থাকে। খাওয়া দাওয়াও মাথায় উঠেছে। আর কিছুদিন এভাবে চললে দাদা খুব অসুস্থ হয়ে পড়বে। আমি যে কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। বৃদ্ধ বলল, চিন্তা করিস না মা, আমি আর তোর কাকা হরিপদ মিলে তোর দাদাকে জোর করে কবিরাজের কাছে নিয়ে যাব। আচ্ছা, আমরা তাহলে এখন আসি। কোনো অসুবিধা হলে আমাদের ডাকিস, কেমন? এই বলে আমরা মেয়েটির বাড়ি থেকে চলে এলাম। রাতে আর বিশেষ কথা হলো না। সামান্য কিছু আহার করে শুয়ে পড়লাম। সারাদিন পথে চলার ক্লান্তি শরীরে ছিল, তাই ঘুম আসতে বিশেষ বেগ পেতে হলো না। রাতে আশ্চর্য স্বপ্ন দেখলাম। স্বপ্নে এক সাধু বাবা এসে বললেন, আর একটা দিন এখানে থেকে যা, এখানে তোর প্রয়োজন আছে। তবে যদি ভয়ানক সংকট উপস্থিত হয় তখন আমায় স্মরণ করিস। ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম পূর্ব দিকের আকাশ হালকা আলোকিত হয়েছে। পাখিদের কলতান কানে আসতে লাগলো। হঠাৎ মনে পড়ল, স্বপ্নে দেখা সাধু বাবা তো সেই সাধু বাবা যিনি আমাদের গ্রামে 12 বাড়ি তলায় আশ্রয় নিয়েছিলেন আর আমাকে বলেছিলেন যে আমার কপালে তন্ত্র সাধনার চিহ্ন আছে। মনে হাজারটা প্রশ্ন উকি দিলেও সাধু বাবার কথা অমান্য করার সাধ্য আমার ছিল না, তাই থেকে গেলাম। সারাদিন গ্রামটা ঘুরে দেখতে থাকলাম। গ্রামের মধ্যে একটি সুবিশাল পুকুর ছিল। সেখানে কতজন লোক মাছ ধরছিল। আমি সেই দেখে বেশ কিছুটা সময় কাটালাম। আমারও শৈশবের কথা মনে পড়ছিল। তারপর দুপুরে বৃদ্ধের সাথে মধ্যাহ্ন ভোজন শেষ করে একটু জিরিয়ে নিলাম। সন্ধ্যার কিছু আগে সেই চায়ের দোকানে বসে আছি, হঠাৎ আকাশ মেঘে ছেয়ে গেল। বৃদ্ধ বলল, ওই দেখো, অন্ধকার করে এলো যে, ঝড় বৃষ্টি হতে পারে। যাই, তাড়াতাড়ি সন্ধ্যা আরতিটা সেরে ফেলি। এই বলে উঠে দাঁড়ালো। তারপর আমাকে উদ্দেশ্য করে বলল, তুমি বরং আমার বাড়িতে গিয়ে অপেক্ষা করো। ফিরতে ফিরতে দেখলাম দোকানিও তাড়াতাড়ি করে দোকান বন্ধ করতে উদ্যত হয়েছে। আমি বৃদ্ধের বাড়িতে ফিরে দাওয়াতে বসে থাকলাম। কিছুক্ষণ পর বৃদ্ধ ফিরে এলো। আরো কিছুক্ষণ পর শুরু হলো বৃষ্টি, তার সাথে পাল্লা দিয়ে প্রবল বেগে ঝড়। এমনিতেই আজ কৌশিকী অমাবস্যা, তার উপরেই দুর্যোগ। ভাবলাম পথে থাকলে আজ কপালে চরম দুর্ভোগ ছিল। হয়তো সেই কারণেই সাধু বাবা স্বপ্নে দর্শন দিয়েছিলেন। কিন্তু তখনও বুঝিনি কি ভীষণ ভয়াবহ মুহূর্ত অপেক্ষা করছে। রাত্রের আহার শেষ করে সবে একটা বিড়ি ধরিয়েছি। ঝড় বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে। তার বদলে কানে আসছে এক টানা ঝিঝি পোকার ডাক। বৃদ্ধ শোবার উপক্রম করছে। এমন সময় বাইরে একটি নতুন শব্দ শোনা গেল। মনে হলো বৃষ্টিতে জমা জল ভেঙে কেউ যেন বাড়ির দিকে এগিয়ে আসছে। অল্পক্ষণ পরই সামনে এসে দাঁড়ালো গতকালকের সেই মেয়েটি।
লণ্ঠনের ম্রিয়মান আলোয় দেখলাম মেয়েটির পরনের বস্ত্র ছিন্ন ভিন্ন, চোখে কালশিটের দাগ, ঠোঁটের কোণ দিয়ে রক্তের ধারা বইছে, সারা শরীর যেন থরথর করে কাঁপছে। কিন্তু অবাক লাগলো মেয়েটি চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে। মেয়েটি কিছু বলবার আগেই আমি উত্তেজিত কণ্ঠে বলে উঠলাম, এ কি অবস্থা তোমার? কি হয়েছে? আমার কথা শুনে বৃদ্ধ ততক্ষণে ঘর থেকে বেরিয়ে এসেছে। মেয়েটির অবস্থা দেখে সেও হতবাক। এবার মেয়েটি কেঁদে উঠে বলল, দয়া করে আমার দাদাকে বাঁচান। বৃদ্ধ তৎক্ষণাৎ বলে উঠল, তুমি এখানে বসো মা, আমরা এক্ষুনি তোমার দাদার কাছে যাচ্ছি। হ্যাঁ। মেয়েটি দাওয়ায় বসে পড়ল। আমরা দুজনে তাড়াতাড়ি রওনা হলাম মেয়েটির বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে আমার মনের মধ্যে বিপদের ঘণ্টা বেজে উঠল। মনে হলো কিছু একটা অঘটন ঘটতে চলেছে। তোমরা তো জানো, ভালো বা মন্দ কোনো কিছু ঘটবার আগে আমি একটা আভাস পেতাম, সে ক্ষমতা আমার মধ্যে ছিল। মেয়েটির বাড়িতে পৌঁছে দেখলাম কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই, আর তার সাথে প্রাণেরও কোনো অস্তিত্ব আছে বলেও মনে হলো না। যেন কোনো পরিত্যক্ত ভিটে বাড়িতে প্রবেশ করেছি। কেমন একটা আষ্টে গন্ধ আমার নাকে আসতে লাগলো। অন্ধকারে আমরা দুজন এদিক ওদিক কিছুক্ষণ তাকিয়ে দেখলাম, না, কোনো সারা শব্দ নেই। একসময় বৃদ্ধটি ডেকে উঠল, আমি তোমার হরেন জেঠু। এবারও কোনো সাড়া এলো না। তখন আমরা অন্ধকারে হাতড়ে হাতড়ে বারান্দায় উঠে দাঁড়ালাম। আন্দাজে দরজায় হাত রেখে বুঝলাম সেটা ভেজানো আছে। অল্প ঠেলতেই সেটা খুলে গেল। মনে হলো ভেতর থেকে হালকা আলোর রেখা চোখে পড়ছে। আরো কয়েক পা এগোতেই আষ্টে গন্ধটা আরো তীব্র আকার ধারণ করলো। ঝড় বৃষ্টি হওয়ার দরুন বাইরের প্রাকৃতিক পরিবেশ যথেষ্ট ঠান্ডা, কিন্তু এই বাড়ির ভেতরের পরিবেশ দম বন্ধ করার মতন, যেমন গুমট তেমন নিস্তব্ধ। হঠাৎ বৃদ্ধটি বলে উঠল, ওখানে কে একটা পড়ে আছে না? এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে আমাদের দুজনের হৃৎপিণ্ড কেঁপে উঠল। সেই অল্প আলোতেও স্পষ্ট দেখলাম মেঝের ওপর দুমড়ে মুচড়ে পড়ে আছে একটি শরীর। দেখেই বোঝা যায় সেই শরীরে প্রাণের লেশ মাত্র নেই। শুধু প্রাণ কেন, শরীরের কোথাও এক বর্ণ রক্ত আছে বলেও মনে হলো না। আর সব থেকে আশ্চর্যের, মৃতদেহটি সেই মেয়েটির। বৃদ্ধটি কাঁপা কাঁপা গলায় বলে উঠল, এ কি করে সম্ভব? এই তো একটু আগে। বৃদ্ধের কথা শেষ হতে না দিয়ে সামনের দরজাটি সশব্দে খুলে গেল। তারপরে ঘর থেকে বেরিয়ে এলো রথিন। রথিন বললাম ঠিকই, কিন্তু সে আসলে তখন অন্য কেউ। চোখ দুটো জ্বলন্ত ভাটার মতো, হাত দুটো সামনের দিকে প্রসারিত, মুখটা হাঁ করা, তার থেকে টাটকা রক্তের ধারা বইছে। সব থেকে আশ্চর্যের বিষয়, তার শরীরটাকে ঘিরে কুণ্ডলি পাকাচ্ছে একটি কালো ধোঁয়া। ঘর ঘরে গলায় শব্দ করতে করতে রথিন এক পা করে আমাদের দিকে এগিয়ে আসছে। চোখের সামনে এই রকম দৃশ্য দেখে বৃদ্ধটি জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। ততক্ষণে আমার মনে মনে গাত্রবন্ধন করা হয়ে গেছে, কিন্তু তাও আসন্ন বিপদকে চোখের সামনে দেখে আমি সাধু বাবাকে স্মরণ করলাম। রথিন এখনো এগোচ্ছে আমার দিকে, সেই সাথে তীব্র হচ্ছে তার হুঙ্কার। আচমকা আমার পিছনে একটা আলোর আভা অনুভব করলাম। সামনে ওই মূর্তিমান বিভীষিকা দেখেও আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাই। দেখি হালকা নীল আলোকে পরিবেষ্টন করে দাঁড়িয়ে আছেন স্বপ্নে দেখা সেই সৌম্য সাধু বাবা। তার মুখে স্মিত হাসির রেখা।
হাতে একটি রুদ্রাক্ষের মালা। পরক্ষণেই আমার সামনে থেকে ভেসে আসে একটি অমানুষিক নারী কণ্ঠস্বর। তুই আমায় আটকাতে পারবি না। আজ আমার দিন। বহু বছর ধরে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম। আজ আমার অপেক্ষার শেষ। আমার যা দরকার তা পেয়ে গেছি। বাকি শুধু রক্তে। সেই মুহূর্তে দিকবিদিক জ্ঞান হারিয়ে আমি পুনরায় সাধু বাবার দিকে তাকাই। কিন্তু কোথায় সাধু বাবা, কোথায় সেই নীল আলো? কেউ নেই। শুধু তার বদলে পড়ে আছে সেই রুদ্রাক্ষের মালাটি। রথিন ততক্ষণে আমার এক হাত দূরত্বের মধ্যে এসে পড়েছে। আমি আর কাল বিলম্ব না করে মেঝে থেকে কুড়িয়ে নিই সেই রুদ্রাক্ষের মালা। তারপর সোজা সেটা ছুঁড়ে দিই রথিনের মাথা লক্ষ্য করে। মালাটা গিয়ে আটকে যায় রথিনের গলার মধ্যে। পরক্ষণেই এক মর্মান্তিক আর্তচিৎকারে কেঁপে ওঠে গোটা বাড়ি। তারপর চোখের সামনে পরিবর্তন হতে শুরু করে রথিনের চেহারা। প্রথমে অদৃশ্য হয় কালো ধোঁয়া, তারপর রথিনের দেহটা মেঝেতে পড়ে ছটফট করতে থাকে। অল্পক্ষণ পরেই সেই স্থানে দেখা যায় একটি রক্ত এবং প্রাণবিহীন চর্মসার দেহ। ভেবেছিলাম সব শেষ, কিন্তু না, তখনও কিছু বাকি ছিল। এরপর ঘরের ভেতর থেকে শুনতে পাওয়া যায় একটি তীব্র আর্তনাদ। সাহস করে দরজার সামনে গিয়ে দেখি ঘরের ঠিক মাঝখানে অবস্থান করছে একটি 1 বিঘত লম্বা মূর্তি। তাকে ঘিরে জ্বালানো আছে বেশ কয়েকটি মোমবাতি। মোমবাতির আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে মূর্তির বিভৎস রূপ। কুচকুচে কালো তার রং। শরীরটা নারীর মূর্তি হলেও মুখটা কুমিরের মতো। আমার মনে হলো আর্তনাদ আসছে ওই মূর্তির মধ্যে থেকে। এবার মূর্তিকে বেষ্টন করে পুনরায় দেখা দিয়েছে কালো ধোঁয়ার রেখা। হঠাৎ ভেসে আসে এক অমানুষিক কণ্ঠস্বর। আমাকে জন্মাতে দিবি না, তবে তুই আমার। আমি কাল বিলম্ব না করে পুনরায় মৃত রথিনের গলা থেকে রুদ্রাক্ষের মালাটি খুলে নিয়ে মূর্তির মধ্যে পরিয়ে দিই। পরক্ষণেই আরো একটি চিৎকারের সঙ্গে কেঁপে ওঠে গোটা বাড়ি। কিন্তু হঠাৎই দেখা যায় মেঝেতে ফাটল। আস্তে আস্তে সেই ফাটলের মধ্যে ঢুকে যেতে থাকে সেই মূর্তি। ওটা যেন ধরিত্রীর বুক থেকে পাতালে তলিয়ে যেতে থাকে। ততক্ষণে আমার মন অনেকটা শক্ত হয়ে গেছে। আমি বুঝতে পারি এখানে থাকলে বিপদ হতে পারে। কোনো রকমে বৃদ্ধ পুরোহিতের শরীরটাকে টেনে হিঁচড়ে বাইরে বের করে আনি। আর প্রায় সঙ্গে সঙ্গে চোখের সামনে তাসের ঘরের মতন ভেঙে পড়ল সেই গোটা বাড়িটি। সেই শব্দে আশেপাশের লোক এসে জড়ো হয়ে যায়। সবাই তখন আমাদের ধরাধরি করে বৃদ্ধের বাড়িতে নিয়ে আসে। জ্ঞান ফিরে পেয়ে
বেশ খানিকটা সুস্থ হয়ে বৃদ্ধ ধীরে ধীরে সব কিছু বলে। শুনে গ্রামের লোক স্তম্ভিত হয়ে যায়। এই ঘটনার পরদিনই আমি সেখান থেকে চলে আসি। বাড়ির জন্য খুব মন কেমন করছিল। হাজার হোক আমারও পরিবার আছে। এতটা বলে তারানাথ থামলেন। তারপর একটি সিগারেট ধরালেন। কিশোরী বলে উঠল, কিন্তু রথিনের এরকম দশা হলো কেন সেটাই তো বুঝলাম না। আর মেয়েটা যদি মরে গিয়ে থাকে তাহলে আপনাকে ডাকলো কি করে? তারানাথ একটা পরিতৃপ্তির টান দিয়ে বললেন, আমার গল্প এখনো শেষ হয়নি, আর একটু বাকি আছে। আসলে সেই ছেলেটি অর্থাৎ রথিন একটি বিশেষ সাধনায় লিপ্ত ছিল, যদিও সেটা স্বেচ্ছায় নয়। যে মূর্তিটি তার বাড়িতে দেখেছিলাম তার নাম তক্ষপিশাচিনী। চাইলেও এরা মনুষ্য সমাজে যে কোনো রূপ ধরে প্রকট হতে পারে না। পৃথিবীর বুকে এদের আবির্ভাব হতে হলে প্রথমে কোনো মানুষকে আকর্ষিত করতে হয় তার মূর্তির দ্বারা। এই আকর্ষণকরণের কিছু বিশেষ লক্ষণ আছে। এমন মানুষ প্রয়োজন যে কিছুদিন যাবৎ খুবই হতাশাগ্রস্ত এবং অপরিচ্ছন্নভাবে দিন যাপন করছে। রথিন আর রমার বাবা মা মারা গিয়েছিলেন। স্বভাবতই রথিন খুবই হতাশাপূর্ণভাবে দিন যাপন করছিল। হাজার হোক অভিভাবকহীন ছেলেমেয়েরা অযত্নেই দিন কাটায়। তার ওপর সংসারের চাপ এসে পড়েছিল রথিনের ওপর। মানসিক অবস্থা ঠিক না থাকার কারণে রথিন স্কুলের শিক্ষকতা ছেড়ে দেয়। ঠিক তখনই এই পিশাচের নজর পড়ে তার উপর। মূর্তিতে আকৃষ্ট হয়ে যখন কোনো ব্যক্তি তাকে বাসগৃহে নিয়ে আসে তখন শুরু হয় তার খেলা। সর্বপ্রথম সেই ব্যক্তির রুচি পরিবর্তিত হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা ত্যাগ করে দিনের পর দিন অশুদ্ধ ও নোংরা বেশে দিন যাপন করতে থাকে। ক্ষুধা তৃষ্ণা সব লোপ পেয়ে যায়, এমনকি সামাজিক মেলামেশাও বন্ধ হয়ে যায়। মূর্তিটি বাধ্য করে সর্বক্ষণ সেই ব্যক্তিকে তার সম্মুখে রাখতে। তারপর ধীরে ধীরে সেই ব্যক্তির শরীরের মধ্যে নিজের প্রাণ প্রতিষ্ঠা করতে শুরু করে। কোনো বিশেষ তিথি নক্ষত্রে জন্মগ্রহণ করে এই পিশাচিনী। জন্মগ্রহণ বলতে পিশাচিনী কিন্তু ভূমিষ্ঠ হয় না, কবজা করা শরীরটার মধ্যেই নিজের বাসগৃহ গড়ে তোলে। পিশাচিনীর এই অভিসন্ধি পূর্ণতা লাভের পরেই একটি বিশেষ জিনিসের দরকার হয়। সেটা হলো কোনো পৈতেধারী ব্রাহ্মণের রক্তের। সেই কারণেই ওই বৃদ্ধ পুরোহিতের রক্তের আশাতে মৃত মেয়েটির রূপ ধরে হাজির হয়েছিল ওই পিশাচিনী। স্বভাবতই বৃদ্ধ রথিনের অবস্থার কথা বিবেচনা করে তার উদ্দেশ্যে ঘর থেকে নিশ্চয়ই বের হতো। তখন ওই বৃদ্ধের প্রাণ নাশ করতে খুব একটা অসুবিধে হতো না। কিন্তু আমি যে সেখানে উপস্থিত থাকব সেটা তার জানা ছিল না, তাই তার অভিসন্ধিও পূর্ণতা পেল না। এবার তারানাথ চোখ বন্ধ করে বসলেন। আমরা বুঝলাম তার গল্প শেষ হয়েছে। এখন তিনি কিছুটা ধ্যানমগ্ন অবস্থায় থাকবেন, আর আমাদেরও ফিরবার সময় উপস্থিত হয়েছে। রাস্তায় বেরিয়ে এলাম। তারানাথের বাড়িটা মঠলেনের কিছুটা ভিতরে একটা নির্জন গলিতে। বড় রাস্তার মুখে এসে মনে হলো যেন অন্য জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। আমি কিশোরীকে জিজ্ঞেস করলাম, এতক্ষণ যেটা শুনলাম তা কি সত্যি? কিশোরী বলল, আমরা আদার ব্যাপারী, জাহাজের খোঁজ নিয়ে আমাদের কি দরকার? গল্পের সত্যতা যাচাই করে কাজ নেই ভায়া। সময়টা তো দিব্যি কাটলো। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।